নমস্কার বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। যুক্তি, তর্ক, বিজ্ঞান দিয়ে যারা আমাদের জ্যোতিষ শাস্ত্রকে দেখতে চান, যারা গ্রহণ করতে চান, তাদের জন্যই এই অনুষ্ঠান, যেখানে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি পর্যায়ে আছে ব্যাখ্যা, আছে বিজ্ঞান, এবং যার বিজ্ঞানের বা যিনি যুক্তি দিয়ে আমাদের প্রত্যেকটি সময়ে মোহিত করছেন, সেই ব্যক্তিত্বই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যিনি সারা পশ্চিম বাংলাতে পরিচিত একটি নাম, এবং যিনি কিন্তু বিশেষ করে যারা একটু শিক্ষিত মনস্ক ব্যক্তিরা আছেন তাদের কে পছন্দ করেন, বা তিনি চান তারা যেন এই অনুষ্ঠানটা বিশেষভাবে দেখুক। কারণ এখানের কিন্তু প্রত্যেকটি সময়ে কিন্তু আপনি জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটি ব্যাখ্যার মধ্যে কিন্তু বিজ্ঞানকে খুঁজে পাচ্ছেন এবং শিক্ষার আলোকে দেখতে পাচ্ছেন, এবং শিক্ষার আলো তিনি দেখাতে পারেন, কারণ তিনি একজন শিক্ষিত ব্যক্তি আমি বলবো। কারণ এইভাবে যখন তিনি ব্যাখ্যা করেন, তিনি অবশ্যই একজন শিক্ষিত ব্যক্তি, যিনি কিন্তু পশ্চিম বাংলার ঘরে ঘরে পরিচিত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনাদের জন্য স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। ব্যাপার হচ্ছে, জ্যোতিষশাস্ত্র, আমি বারবার অনুষ্ঠানে কিন্তু আপনাদের একটা কথা বলে থাকি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষের কিন্তু শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের কিন্তু ঊর্ধ্বে। আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা আমেরিকায় তৈরি হয়েছে। আমাদের অনেক সফটওয়্যার আমরা বাইরে থেকে কালেকশন করি, এবং আমরা যদি ব্রেনহাম পড়ি, আমরা যদি প্রফেসর কিরো পড়ি, তারা দেখি তারা পাশ্চাত্য জ্যোতিষ। আমাদের দেশেরও জ্যোতিষী আছেন যারা বই লিখেছেন, বড় বড় ঋষি মনি ঋষিরা, তারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক বই লিখেছেন, যেমন পরাশর, ভৃগু, এরা কিন্তু অনেক বই লিখেছেন, হ্যাঁ, যারা আজ থেকে কয়েক লক্ষ বছর আগে। কিন্তু ব্যাপার হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রটাকে আপনারা ধর্মের সাথে মিলিয়ে ফেলবেন না। আপনি একজন ভালো ছবি আঁকেন, আপনি ঈশ্বরকে স্মরণ করে ছবি আঁকতেই পারেন। আপনি একজন ভালো একজন সৈনিক, আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনি যুদ্ধ না করে ঈশ্বরকে বললেন তুমি দেখো আমি দাঁড়িয়ে থাকবো, তা কখনো হবে না। শত্রু কিন্তু কর্ম কিন্তু আগে করতে হবে। গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম হচ্ছে, আমরা কিন্তু কর্ম পূর্বজন্মের, আমাদের কিছু কর্মের ফলে আমরা এ জন্মের আমরা কি করব না করব সেটা কিন্তু স্থির হয়। এটা আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা বলে। কারণ আমরা কোন দশা, কোন নক্ষত্রে জন্মগ্রহণ করি সেটা কিন্তু আমাদের জন্ম সময়কালীন এবং জন্মস্থান অনুসারে ক্যালকুলেশন হয়। ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস হিসেবে ক্যালকুলেশন হয়, এবং এটা কিন্তু আমরা পূর্ব জন্ম থেকে পাই। একটা কথা আমি বলে রাখি, যে ব্যাপার হচ্ছে সমস্যাকে তুলে ধরা। ডেট অফ বার্থ দেখে আপনার শনির অবস্থান খারাপ আছে, শনির অবস্থান খারাপ থাকলে কি হয়? প্রত্যেক কাজে বাধা, কোনো কাজ হতে গেলে সহজে হতে চায় না, টাকা পয়সা আসার আগেই খরচা রেডি হয়ে থাকে, বাড়ির আপন জনেরা ভুল বোঝে, সকলের মধ্যে একটা গোলযোগ, সন্তান অকারণে বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলা ঘরে ঢুকছে, মানে আপনার স্বামী স্ত্রী অশান্তি, সমস্ত কিছু কিন্তু শনির কারকতা। এবং শনি মানুষকে শিক্ষা দেয়। শনি কিন্তু মারক গ্রহ না। লোহাকে পিটিয়ে পিটিয়ে যেভাবে ইস্পাত তৈরি করে, শনি কিন্তু একটা মানুষকে কিন্তু সেভাবে শিক্ষা দেয়। আমরা জানি রামচন্দ্রকে 12 বছর বনবাসে পাঠিয়েছিল শনি, তাই আমাদের কথিত আছে হনুমানজি শনিকে কিন্তু বগল দাবা করেছিল। এগুলো কিন্তু আমাদের পৌরাণিক গল্প। যেমন গ্রহণের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। আমরা রাহু কেতু নিয়ে অনেক গল্প জানি, পৌরাণিক গল্প আমরা পড়েছি। যেমন পৌরাণিক গল্প হচ্ছে, সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র মন্থনে অমৃত তোলা হচ্ছিল, তখন কিন্তু একদিকে দেবতা, একদিকে অসুররা, এবং সবাই মিলে আলোচনা করলো যে আমরা সমুদ্রটাকে মন্থন করে অমৃত তুলব। সেই সময়ে রাহু কেতু কিন্তু দেবতা সেজে দেবতাদের লাইনে দাঁড়িয়ে গেছিল। সেটা দেখেছিল হচ্ছে চন্দ্র এবং সূর্য। তারা
নারায়ণকে বলে দেওয়ায় সুদর্শন চক্র দিয়ে রাহুকেতুর গলাটা কিন্তু কেটে দিয়েছিল। রাহু এবং চন্দ্র এবং সূর্য রাহুকেতুর গলাটা কেটে দিয়েছিল বলে এখানে কিন্তু রাহুকেতু যতটা অমৃত পান করেছিল গলা অবধি ততটা অমর হয়ে গেছে। এটা কিন্তু পৌরাণিক গল্প। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? আমাদের যে আমরা জানি, যারা আমরা ছোটবেলা থেকে ভূগোল পড়েছি, যারা আমরা জানি জ্যোতিষ্ক কাকে বলে। আমরা দিনের বেলায় দেখি সূর্যকে, রাত্রিবেলা অসংখ্য তারা ও চাঁদ আকাশে দেখতে পাই। আমরা দিনে ও রাতে যাদের দেখি তাদের বলে কিন্তু জ্যোতিষ্ক। এবার নক্ষত্র কাকে বলে? যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ আছে, যারা কিন্তু মহাশূন্যে স্থির অবস্থায় রয়েছে, তাকে আমরা বলি নক্ষত্র। যেমন সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এরকম অসংখ্য নক্ষত্র মহাশূন্যে আসে। গ্রহ কাকে বলে? যে সকল জ্যোতিষ্ক নিজের আলো উত্তাপ নেই, যারা মানে নক্ষত্রের আকর্ষণে, মহাশূন্যের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে অবিরাম গতিতে ঘুরে চলেছে, তাকে আমরা বলি গ্রহ। তেমনি এই গ্রহ, নক্ষত্র, সূর্যটাকে সমস্ত ভাবে অতিক্রম করছে। উপগ্রহ কাকে বলে? এই গ্রহর চারিপাশে কিন্তু যারা প্রদক্ষিণ করছে তাকে আমরা বলি উপগ্রহ। তেমনি আমাদের গ্রহ আমরা জানলাম, গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, উপগ্রহ কাকে বলে, জ্যোতিষ্ক কাকে বলে, এগুলো কিন্তু আমরা জানলাম। পৌরাণিক ব্যাখ্যাও জানলাম। এবার এটা মানুষের শরীরে কিভাবে কাজ করে? আমাদের যে কালার থেরাপির মাধ্যমে আমাদের আকর্ষণ শক্তি আছে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি আছে, মানে কোনো কিছু আমরা যদি ফেলি সেটা মাটিতে টেনে নেয়, এটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি। নিউটন এসে দেখেছেন যে মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে আমরা জানি, সেগুলো আমরা পড়েছি। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে গ্রহ নক্ষত্রের একটা প্রভাব কিন্তু আছে। যেমন যখন পূর্ণিমা হয়, অমাবস্যা হয়, আমরা দেখতে পাই তখন জোয়ার ভাটা হয়, চন্দ্রের টানে জলগুলো কিন্তু উথাল পাথাল করে। শরীরের মধ্যে যাদের বাত রোগ আছে, যেমন আর্থারাইটিসের প্রবলেম, কিংবা প্রেশারের সমস্যা, কিংবা নিউরো সমস্যা, কিংবা সাইকিয়াট্রিক সমস্যা, তাদের কিন্তু রক্তচাপ বৃদ্ধি পায়। এগুলো আমরা কিন্তু জানি। তার মানে আমাদের কিন্তু গ্রহ নক্ষত্রের একটা প্রভাব আমরা কিন্তু এগুলো ফিল করি। যেমন গাছের, আগে মনে করতো গাছের প্রাণ নেই, তারপরে জগদীশচন্দ্র বসু দেখলেন যে গাছের প্রাণ আছে, আবিষ্কার করলেন। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই যে কাজগুলো, এই সাবজেক্টের দোরগোড়ায় অনেক কিছু আমরা পারি, অনেক কিছু পারি না। এটা কিন্তু অনেকে বলতে চান না। যেমন অনেক কিছু আমরা যেটাকে দেখি, মনে করুন ম্যাজিক ভাবে যেটাকে আমরা দেখি, যারা ম্যাজিশিয়ান তারা বলেন আমরা ম্যাজিক দেখাচ্ছি। তোমরা যেটা দেখছো সেটা কিন্তু ঠিক নয়, তোমরা যেটা দেখছো না সেটা কিন্তু ঠিক। ব্যাপার হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, এটা পুরোটাই বিজ্ঞান। এই বিজ্ঞানের প্রভাবে তোমাদের কিন্তু চোখের ধাঁধা আমরা লাগাচ্ছি। এইভাবে চোখের ধাঁধা দেখিয়ে আর নিজেকে একজন বিশাল বড় মহামানব প্রমাণ করে কিছু মানুষ, কিছু অল্প শিক্ষিত এবং নিরক্ষর মানুষকে কিন্তু কিছু বোঝানোর চেষ্টা করে। এইভাবে আমাদের কিন্তু জ্যোতিষ শাস্ত্রটার বদনাম হয়ে গেছে। অনেকে কিন্তু বলেন যে এই কাজটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তুমি টাকা দিয়ে যাও। তারা কিন্তু মরা মানুষকেও যদি নিয়ে এসে বলে যে আচ্ছা দাদা আমি এত টাকা দিচ্ছি, আপনি জ্যান্ত করে দিন, উনি বলবে হ্যাঁ আমি জ্যান্ত করে দিচ্ছি, এত টাকা আপনি দিয়ে দিন। কিন্তু ব্যাপার হচ্ছে কখনো সম্ভব না। আপনাকে বুঝতে হবে, আপনাকে বলার আগেই একজন মৃত মানুষকে আপনি ডাক্তারের কাছে যেমন নিয়ে যান না যে তাকে আর বাঁচানো যাবে না, তেমনি আপনার জানতে হবে জ্যোতিষশাস্ত্র কি করতে পারে কি করতে পারে না, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আমাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান আমরা দেখি, যদি আমরা হাত দেখি, হস্তরেখা বিচারের মাধ্যমে আমরা দেখি, তো হস্তরেখা বিচারে পুঙ্খানুপুঙ্খ আমরা বিচারে আসতে পারি। বৃহস্পতির বিচার, শনির বিচার, রবির বিচার, হৃদয় রেখা, লাইফ লাইন, এগুলো সমস্ত ক্যালকুলেশন করে একটা হরোস্কোপ আমরা কিন্তু তৈরি করতে পারি। এতে আমরা কিন্তু দেখে নিতে পারি কোন গ্রহের কিভাবে অবস্থান আছে। আমার ছেলে আর্টস নিয়ে পড়বে, না সায়েন্স নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে, আমি দেখতে পারি তার গানের জগৎটা ভালো হবে না নাচের জগৎটা ভালো হবে, তার আইকিউটা কতটা আছে, সে জীবন সংগ্রামে জয়লাভ করতে পারবে কিনা, আমি একজন বড় ব্যারিস্টার, আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে কিনা, আমি একজন বড় ডাক্তার, আমার ছেলে বড় ডাক্তার হতে পারবে কিনা, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা, এইগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। আমি বড় ডাক্তার বলেই আমার ছেলে বড় ডাক্তার হয়ে যাবে তার কি কিন্তু মানে নেই। আমি একজন বিশাল বড় অভিনেতা,
আমার অভিনেতা হওয়ার যোগ আছে কিনা আগে কিন্তু হরোস্কোপে দেখতে হবে। দেখা যাবে তার রবির অবস্থান কোথায় আছে, রবিতে রাহু কেতুর সঙ্গে গ্রহণযোগে অবস্থান করছে কিনা। দেখা যাচ্ছে বিবাহ মেয়ের কিছুতেই হচ্ছে না, ভালো সুন্দরী সুশ্রী গুণবতী রূপসী কিন্তু শিক্ষিতা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার বিবাহ হচ্ছে না। আবার বিবাহ হয়ে যাচ্ছে বিনা কারণে, ছেলেটি ভালো মেয়েটি ভালো, বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি কিন্তু বিবাহ ভাঙার অনেক কারণ আছে, শুধুমাত্র একটা ছেলে বা মেয়ের জন্য কিন্তু বিবাহ ভেঙে যায় না, দুটো পরিবারের জন্য কিন্তু বিবাহ ভেঙে যায়। আমি কিন্তু বারবার বলে থাকি বিবাহ হচ্ছে একটা পরিবারের কিন্তু বন্ধন, শুধু একটা ছেলে মেয়ের বন্ধন নয়, দুটি পরিবারের কারণে। থার্ড কেউ ঢুকে যাচ্ছে, কেউ কিন্তু বুদ্ধি দিচ্ছে, কান পাতলা শুনে নিচ্ছে, অশান্তি করছে নিজেদের মধ্যে, এই কারণেও বিবাহ ভেঙে যায়। একটা আবার সন্তান হয়ে যাওয়ার পরে বিবাহ ভাঙা কি মর্মান্তিক। একটা শিশু সন্তান, তার কাছে পৃথিবীর জগৎটায় তার মা এবং তার বাবা, এছাড়া জগতে সে কাউকে চেনে না। সেই সন্তানকে পিতা মাতারকে আলাদা করে দেওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার। মানে এটা সেই সন্তানের বুক ফেটে যায়, বাবাকেও সে ছাড়তে চায় না, মাকেও সে ছাড়তে চায় না। কি মর্মান্তিক ব্যাপার, এগুলো কিন্তু ভাবতে হবে। একজন সন্তানের দিকে তাকিয়ে কিন্তু একটা মা অনেক সহ্য করে, একটা বাবা অনেক সহ্য করে। এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা ঠিক করতে হবে। আমি কেন ডিভোর্সের জায়গায় যাব? আমি কেন আগে বিয়ের আগে দেখে নেব না আমার হরোস্কোপটা ম্যাচ করছে কিনা? আমি যখন বিবাহ করতে যাচ্ছি যে আমি আগামী দিন কেন আমি হরোস্কোপ বিচার করে নেব না, আমার প্রবলেমটাকে কেন প্রকৃত অ্যাস্ট্রোলজার দিয়ে আমি কেন সলভ করব না? আপনারা অনেকেই মন্দিরের দরজায় মাথা কোটেন, মসজিদে যান, গুরুদুয়ারে যান, নানা জায়গায় মাথা কোটেন। ভগবান কিন্তু একটা কথা বলেছে, তোদের বুদ্ধি দিয়েছি, তোরা বুদ্ধি বলে জীব, সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব হচ্ছিস তোরা মানুষ জীব। সেই মানুষ জীব হয়ে তোরা নিজেরা আগে চেষ্টা কেন করছিস না? আগে কেন আমার কাছে আসছিস? আমি তো সবার শেষে, যখন তোরা সমস্ত শাস্ত্র নিয়ে যে চর্চা করার পরে পারবি না, তখন আমার কাছে আসবি। আগে যা, আগে চিকিৎসা শাস্ত্রের কাছে যা, আগে ডাক্তারি শাস্ত্রের কাছে যা। তো শাস্ত্রবিদ হয়ে আমি একটা কথা কিন্তু বলতে পারি, আগে আপনারা চেষ্টা করুন শাস্ত্রের যা যা নিয়ম আছে। আপনার যেমন বিবাহ করার আগে মেডিকেলি টেস্ট করা প্রচন্ড দরকার। আজকাল সব ছেলে মেয়ে ব্লাড টেস্ট করা হচ্ছে, কেন? অনেক রকম রোগ আসতে পারে, মারণ রোগ চলে আসতে পারে। আবার দেখা যাচ্ছে কারণ আগামী দিন সন্তান সন্ততি নেওয়ার আগে ব্লাড টেস্ট করে নেয়, দেখে। সেরকম হরোস্কোপ বিচার করে দিতে হবে, দেখতে হবে। জীবনের প্রতি পদক্ষেপে চিন্তা ভাবনা করে এগোতে হবে। বড়রা কিন্তু বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কাছে অনেকে এসে বলেন, দাদা এটা কি করা যাবে? দেখুন, আমি একটা কথা বলি যে করা নিশ্চয়ই যাবে, আগেও দেখতে হবে কোন রাস্তাগুলো খোলা আছে, সেইভাবে কিন্তু দেখতে হবে। পুরোটাই বিজ্ঞানসম্মতভাবে দেখতে হবে। আপনি ভুলভাল চিন্তা ভাবনা করলে হবে না। অনেকে বলেন, আচ্ছা দাদা, হোম যজ্ঞ করলে, মন্ত্র উচ্চারণ করলে সত্যি কাজ হয়? সত্যি কাজ হয়। কেন কাজ হয় না? যদি আপনি হোম করেন, কটা কাঠ নিয়ে আপনি আগুন ধরিয়ে ওখানে বসে, আমি অনেক অনেককে দেখেছি যে তারা ওখানে বসে মদ খাচ্ছে আর ভণ্ডামো হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু হোম যজ্ঞ হয় না। প্রপার মন্ত্র উচ্চারণ। আমি আপনাদের একটা মন্ত্র উচ্চারণ করতে আমি বলছি। অনেকে বাড়িতে পুরোহিত আছে আপনাদের, কালী পুজো করেন, দেখবেন প্রচুর কালী পুজো করেন। আপনি একটা পুরোহিতকে ডেকে বলুন, দাদা আপনি তো কালী পুজো করেন, কালী পুজোর মন্ত্রটা, আপনি যে স্তোত্রটা আছে আমাকে একটু পাঠ করে শোনান তো। কালী পুজোয় অনেক মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আপনি তো একটা মন্ত্র খালি বলেন, আপনি তো পুরো মন্ত্রটা আমাকে পাঠ করে শোনান তো। আমি মন্ত্রটা পাঠ করতে আপনি বলবেন, আমি মন্ত্রটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, মন্ত্রটা হচ্ছে, ওম কিশোদরী মহাচন্দ্রী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচার প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোর দ্রমষ্টকট রাক্ষিকীট শব্দ প্রসীধনী ঘুরু ঘোরবাস্ফারে নমস্তে চিত্তবাসিনী বন্ধক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাজ্য ত্রিদেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষাগ্নি নমস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমিদ্ধয়ে
নমামি বরদে দেবী মুন্ডমালা বিভূষণে রক্তধারা সমকিরিণে করকাঞ্চি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরব প্রিয়ে নমস্তে দক্ষিণামূর্তে কালী ত্রিপুর ভৈরবী বিঘ্নাঞ্জয় জয় প্রক্ষে প্রবীণ সব সঙ্গীতে কলোচ্চনীত ধারাভি সিহারণ্য সরুহে तीनोत्त पूचदन्ने नमस्ते घोर दक्षिणे अरक्त मुख सन्ताभिनेत्राभिराजिते सवोदयकित दंशे नमस्ते मद विहले पंचाश मुंड घोटित माला लोहित लोहिते नाना मुनि विश्वभाड्ये नमस्ते ब्रह्म सेविते समास्तिकीत केउरो शंख कंक मंडिते सबो वक्ष समारूढ़े नमस्ते विष्णु पूजिते सबो मांसकित ग्रासे सत्यभाष्ये मुरुमुरु मुख विघ्न स्मिता मोदे नमस्ते चंद्र नायिके नमस्ते कालिके देवी नमस्ते भक्त वत्सले मूर्खां हरमे देवी प्रतिभा जयदायिनी गद्य पद्य मयिं वाणी तर्क व्याकरण रिक्तम् अनधिगतां विद्यां देहि दक्षिण कालिके जयं देहि सभा मध्ये धनं देहि धनागमे देहि मे चिरजीवितां कालिके रक्ष दक्षिणे राज्य देहि यशो देहि पुत्रां धनं तथा देहान्ते देहि मे मूर्ति जगत मातो प्रसीदमे ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षते देवी नारायणी नमस्तुते। এই যে মন্ত্রের যে ভাইব্রেশন, এই যে মন্ত্রের যে প্রপার উচ্চারণ, এইটা করলে কিন্তু আপনার যে এই যে শব্দ হচ্ছে একটা ব্রহ্ম, এই উচ্চারণটা যখন কানে যাবে আমাদের নার্ভাস সিস্টেমটা কিন্তু ভালো হবে। এই যে রক্ত সঞ্চালন ভাইব্রেশন, এই যে যদি আমরা নাক এভাবে বন্ধ করি, যারা যোগাসন করেন তারা করে যে আওয়াজ করছে, এই যে এই ভাইব্রেশনটা, এই যে নার্ভাস সিস্টেম, এই যে আমাদের কম্পিউটারটা নার্ভটাকে কিন্তু ভালো করছে। আপনি যে কোনো, আমি ডক্টর নই, আমি কবিরাজ নই, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জিজ্ঞেস করে দেখবেন প্রপার মন্ত্রের আপনি যদি ওম বলেন, সেই যে সকালবেলা যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা কিন্তু অনেকাংশে আপনি দেখবেন ভালো থাকবে। প্রপার উচ্চারণ, আপনি যাকে পুরোহিত ডাকছেন সে কি মন্ত্র পড়ছে আপনাকে দেখতে হবে, হোম যজ্ঞ হচ্ছে কি কি দিয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে। তারাপীঠে গিয়ে অনেকে হোম করে, সবকিছু সঠিকভাবে করতে হবে সেই এবং সঠিকভাবে, যেমন এই জ্যোতিষ শাস্ত্রকে জানলে পরে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সমস্ত কিছু আছে। এবং এই অনুষ্ঠানে যে এত সুন্দর মন্ত্র উচ্চারণ, তাহলে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে এই মন্ত্রেরও জায়গা রয়েছে। নিশ্চয়ই আছে, আমাদের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অনেক কিছু জায়গা রয়েছে। আমাদের হোম যজ্ঞ রয়েছে, মন্ত্র উচ্চারণ রয়েছে, আমাদের স্টোন ধারণ রয়েছে, কবচ ধারণ রয়েছে, কিন্তু সবকিছু প্রপার নিয়মে আমি করে দিলাম। সঠিকভাবে কোনো কিছু না করলে, যে কোনো কাজ আপনি যদি সঠিকভাবে না করেন সেই কাজের কিন্তু মূল্য পাওয়া যায় না। আপনি একটা ছবি আঁকুন বা ঘরদোর পরিষ্কার করুন বা রান্না করুন, আপনি একজন ভালো গৃহিণী হন, রান্নাটাও প্রত্যেকে করছে প্রতিদিন, কিন্তু এক একজনের রান্না এত সুন্দর হয় সবাই মনে হয় আঙুল চেটে চাটছে বসে, যে এত সুন্দর রান্না এক একজন মানুষ করতে পারেন, কিন্তু অনেক কিছু দেওয়া সত্ত্বেও তিনি রান্নাটা করতে পারেন না। এই প্রপার জায়গাটায় আসতে হবে। এই জায়গাটা না আসলে, না জানলে, প্রপার মানুষ খুঁজে না পেলে, ভালো মানুষ পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকে কিন্তু ভালো মানুষের সারা জীবন খোঁজ করে